আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। আজকে আমরা পরিবেশ রসায়নের লেকচার 14 কমপ্লিট করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমাদের আর একটা ক্লাস হলে পরিবেশ রসায়ন কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আশা করতেছি আমি খুব অনেক বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ আমার দাঁতের একটা ছোট্ট সার্জারি হয়েছে, দাঁত তুলে ফেলা হয়েছে আর কি, আক্কেল দাঁত। ওকে, সো আমরা অনেক বেশি জোরে কথা বলবো না, খুবই অল্প অল্প আওয়াজে কথা বলবো। আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আমাদের একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে কি বলেন তো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। ওকে, সো একটা ছোট্ট উদাহরণ দিয়ে স্টার্ট করা যাক। মনে করেন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে একটা বানর আছে, এখানে একটা বানর আছে, গাছে বসে আছে। হ্যাঁ, গাছে বসে আছে, এটা একটা বানর। আর এটা হচ্ছে আপনি, মানুষ। ওকে, এটা আপনি মানুষ। এখন নর্মালি চিন্তা করে দেখেন, বানরেরও দুই হাত আছে, দুই পা আছে, আপনারও দুই হাত আছে, দুই পা আছে, আপনি খান, বানর খায়, রাইট? এখন দেখেন, বানরের সাথে মানুষের স্বভাব চরিত্রের মিল আছে, কিছু থাকতেই পারে, বাট বানর চাইলেই কি মানুষ হতে পারবে? পারবে না। মানে স্বভাব চরিত্রে মিল থাকলেই কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। বানর চাইলেই কি হতে পারবে না? মানুষ হইতে পারবে না। সো এরকম জিনিসটা, যে স্বভাব চরিত্রে মিল থাকলেই একটা বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাস হইতে পারবে না। স্বভাব চরিত্রে মিল থাকলেই একটা বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাস হইতে পারবে না। ওকে, এখন আমি যদি বানরের দুনিয়ায় চিন্তা করি, মনে করেন যেই দুনিয়ায় শুধু বানর 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 চায় মানুষ হইতে, বাট দুনিয়া থেকে আদৌ হচ্ছে, বানরের দুনিয়া থেকে আদৌ মানুষ সম্ভব না। সো এমনি রিয়েল গ্যাসের দুনিয়াতে আসলে আইডিয়াল গ্যাস বইলা কোনো জিনিসই এক্সিস্ট করে না। হ্যাঁ, করানো যাবে অবশ্যই, কিছু কন্ডিশনের ভিতরে আমরা যদি সেট করে দেই, টেম্পারেচার বাড়াই, প্রেশার কমাই, তখন আমরা চিন্তা করতে পারবো ওকে ওকে ওকে, রিয়েল গ্যাসটা তখন আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে পারে। বাট নর্মালি আইডিয়াল গ্যাস কি এক্সিস্ট করবে? উত্তর হচ্ছে না, আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না। রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো হতে চায় বাট পারে না। কোন কিভাবে পারবে ওইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সবার আগে আমরা বেশ কিছু মানে বৈশিষ্ট্য পড়ব। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের ফিজিক্স বইয়ে আছে। আপনাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10-এ যে আছে, ওইটাতে বেশি সুন্দর করে লেখা আছে, কেমিস্ট্রি থেকে বেশি সুন্দর করে। মনোযোগ দিয়ে আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আদর্শ গ্যাস যেটা আমরা ধরি, বাস্তব দুনিয়ায় যেটা নাই, আদর্শ গ্যাস হচ্ছে আপনার বিন্দু ভর। দেখেন এই যেগুলো হচ্ছে পয়েন্ট মাস, এগুলোকে ইংলিশে বলে পয়েন্ট মাস। আদর্শ গ্যাসের কণাগুলা হচ্ছে বিন্দু 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 করে আমরা চিন্তা করব, যেগুলোকে আমরা অণু বলে থাকি, গ্যাসের অণু বলে থাকি। সো এই যে কণাগুলা কি হবে? পয়েন্ট মাস হবে। কি হবে আরেকবার? পয়েন্ট মাস, পয়েন্ট মাস। আর অন্যদিকে আমি যদি আদর্শ মানে বাস্তব গ্যাস মানে রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, বাস্তব গ্যাসের কথা চিন্তা করি, বাস্তব গ্যাসের কণাগুলোর সাইজ কিরকম হবে? গোলক শেপের, স্ফেরিক শেপের। এই দেখেন, গোলক একটু বড়, এটা হচ্ছে কণা, একদম পিচ্চি কণা। আর এগুলো কি? এগুলো হচ্ছে গোলক। আই গেস দেখা যাচ্ছে। ওকে ওকে, তারপর গ্যাসের কণাগুলো আয়তন পাত্রের তুলনায় অতি নগণ্য। অতি নগণ্য, এটা নিয়ে আমরা পড়ালেখা করব। মানে এই যে গ্যাসের কণা সবাইকে যদি আপনি একসাথে করেন, এই যে গ্যাসের কণা সবাইকে যদি আমি একসাথে করি, এই দেখা যাবে কি এতটুকু জায়গার ভিতরে কি প্রত্যেকটা গ্যাসের কণা বসে গেছে, প্রত্যেকটা গ্যাসের কণা এতটুকু জায়গার মধ্যেই কি সেট হয়ে গেছে। তার মানে এই গ্যাসের কণাগুলোর আয়তন পাত্রের পুরাটা আয়তনের তুলনায় কি সামান্য না? সামান্য না। মনে করেন এটা পুরা স্টেডিয়াম, স্টেডিয়ামের ভিতরে একজন মানুষ আছে, তো এই একজন মানুষ কতটুকু জায়গা অকিউপাই করবে ভাই? পুরা, আমি কি বলতে পারি, ওই একজন মানুষ আর একটা পুরা স্টেডিয়াম, এটা পুরা স্টেডিয়াম। সো পুরা স্টেডিয়ামের আয়তনের তুলনায় ওই একজন মানুষের আয়তন কি খুবই নগণ্য না? এরকম। সো এই গ্যাসের কণাগুলোকে যখন আপনি একসাথে করবেন একটা কোণায় দেখবেন, তখন দেখবেন এই গ্যাসের কণাগুলা সবাই একসাথে হয়ে যেই যতটুকু আয়তন অকিউপাই করছে, পাত্রের বা সিলিন্ডারের আয়তনের তুলনায় সেই অকিউপাই আয়তন খুবই নগণ্য, খুবই সামান্য। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন নগণ্য হবে না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন কি হবে না বলেন? নগণ্য হবে না। মানে আমি যদি ওদেরকে ধরি, ওদেরকে ধরে দেখবেন হচ্ছে ওদেরকে একসাথে করলে ওরা এত বড় একটা জায়গা জুড়ে থাকবে, এত বড় একটা জায়গা জুড়ে থাকবে। সো আপনি কখনোই এতটুকু জায়গাকে নগণ্য বলতে পারেন না। আপনি এই জায়গাটুকুকে নগণ্য বলতে পারেন, রাইট? এই জায়গাটুকুকে কি বলতে পারবেন? নগণ্য বলতে পারবেন। এই জায়গাটা রেখে আপনি নগণ্য বলতে পারবেন কোনো সময়?
কখনো নগণ্য বলতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন না, পারবেন। তো এইখানে এটাই বোঝানো হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন নগণ্য, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন কি হবে না? নগণ্য হবে না। তারপর আদর্শ গ্যাসের তুলনা, আদর্শ গ্যাসে আকর্ষণ বল নাই, মানে এই এই কণাগুলা একজন আরেকজনের কি করবে না, এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ হবে না। আর অন্যদিকে আমি যদি বাস্তব গ্যাসের কথা চিন্তা করি, বাস্তব গ্যাসে কিন্তু আকর্ষণ বল থাকবে, একটা আরেকটার ধাক্কা দিবে, আকর্ষণ বল এদের ভিতরে থাকবে। এটা নিয়ে আমরা পড়ালেখা একটু পরে করব। তারপর এখানে পুরোটাই গতিশক্তি, মানে আমি যদি গ্যাসের কণাগুলো শক্তি চিন্তা করি, দেখেন এখানে যেহেতু কোনো ধাক্কাধাক্কি নাই, আকর্ষণ বিকর্ষণ নাই, তার মানে এইখানে কোনো বিভব শক্তিও নাই। সো পুরাটাই কি গতিশক্তি, বাট এখানে কি গতিশক্তি বাদেও বিভব শক্তি আছে, ভাইব্রেশন এনার্জি আছে, অনেক কিছুই আছে। এরপর সংঘর্ষ স্থিতিস্থাপক আর সংঘর্ষ অস্থিতিস্থাপক, এটা ফিজিক্সের ভাষা। আপনি জানেন যদি ধাক্কাধাক্কি হয়, যদি এইখানে শক্তির কোনো অপচয় না হয়, তাহলে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এন্ড এটা কি আসলে বাস্তবিক অর্থে পসিবল? আমাকে বলেন তো, একটা সেকেন্ড। হ্যাঁ, মেসেজ আসছে। ওকে, এটা কি বাস্তবিক অর্থে পসিবল? উত্তর হচ্ছে না, বাস্তবিক অর্থে কিন্তু এটা পসিবল না। মানে পসিবল না কেন? কারণ যখনই সংঘর্ষ হবে তখনই কি এখানে শক্তির অপচয় হবে। তার মানে বাস্তবিক দুনিয়াতে সংঘর্ষটা কি হবে? অস্থিতিস্থাপক হবে। আর আমরা জানি আদর্শ গ্যাস মানে কি, ওই যে বয়েল চার্লসের সূত্র মেনে চলবে, মানে পিভি ইকুয়াল এনআরটি সূত্র মেনে চলবে। বাট বাস্তব গ্যাস কি পিভি ইকুয়াল এনআরটি সূত্র মেনে চলবে? চলবে না। কোন সূত্র মেনে চলবে? ভ্যান ডার ওয়ালসের সূত্র মেনে চলবে। ভ্যান ডার ওয়ালসের সূত্র মেনে চলবে। সূত্রটা কি? সূত্র আমরা একটু পরে প্রমাণ করব, টেনশনের কোনো কারণ নেই। ওকে, ওকে, বোঝা গেছে? আসেন এবার মনোযোগ দিয়ে, এখানে আমরা বেশ কিছু গ্রাফ টাফ নিয়ে কথাবার্তা বলবো, একটু বুঝবেন। এই গ্রাফ বোঝা অনেক কঠিন না। আমি মানে বইয়ে এই ধরনের গ্রাফ আছে, এই গ্রাফ আপনার পরীক্ষা আসবে না, টেনশন নেই। বাট আমি আপনাকে বুঝাবো। এটা আপনি ভুলে যান, এটা কি এটা কি আপনি ভুলে যান, এটা আপনার বোঝা লাগবে না, এখনই আপনার বোঝা লাগবে না। আমি আপনার যেটা বোঝাচ্ছি আপনি এটা বুঝেন। মনে করেন, মানে আমি এখানে কিন্তু গ্যাসের বৈশিষ্ট্যগুলো লেখা আছে, গ্যাসের বৈশিষ্ট্য আসলে এইভাবে মেনটেন হয়, এই গ্রাফটার মাধ্যমে মেনটেন হয়। আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি। দেখেন, মনে করেন আপনি পড়ালেখা তো রেগুলার করেন না, আজকে 2 ঘন্টা করলে কালকে 3 ঘন্টা করেন, কালকে 3 ঘন্টা করলে রাতের বেলা আবার খেলা দেখেন, সকালবেলা ঘুমের সমস্যা হয়, শিডিউলের সমস্যা হয়। তো আমরা কি করতেছি, যেদিন মনে করেন আমি আপনাকে ধরে একদম পিরানি দিব, একটা বাডা দিব, মাইট দিব, অনেকক্ষণ বকাবকি করব, ওই দিন আপনি একটু মোটিভেটেড ফিল করবেন। আপনার পড়া উচিত দিনে মিনিমাম 6 ঘন্টা আপনার পড়ালেখা করা উচিত। বাট আপনি কি করলেন, ওই যে আমি যে অনেক বেশি আপনারা বকাবকি করছি, অনেক বেশি মারছি, অনেক বেশি মোটিভেট করছি আপনাকে, বিভিন্নভাবে বকাবকি করে, এই ওই বাড়ির পোলা এটা করে, ও তো ভাত খায়, তুইও তো ভাত এরকম করলাম আপনার সাথে। তখন আপনি কি একদম গা গরম, ওই দিন কি করলেন, আপনি ওই দিন 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পড়ে ফেললেন। আপনি ওই দিন 6 ঘন্টার জায়গায় আপনি ওই দিন 8 ঘন্টা পড়ে ফেললেন। ওকে, এখন কি হবে? 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পড়ে ফেলছি, তার মানে দেখেন তো, এই যে এই গ্রাফটা একটু ভালো করে তাকায়েন। মানে তার মানে আমি বললাম এট হাই প্রেসারে যখন আমি আপনাদের বেশি প্রেসার দিলাম, তখন আপনি আদর্শ অবস্থা থেকেও বেশি পড়ে ফেলছেন। পড়ার কথা ছিল 6 ঘন্টা, পড়ে ফেলছেন 8 ঘন্টা। এখানে ওইটাই দেখাচ্ছে, ভালো করে তাকান, ভালো করে লক্ষ্য করেন। এই যে এট হাই প্রেসার, আপনার এটা মানে লাইক পরীক্ষায় আসবে না তো, সো পেরেশানি নিয়ে না, জাস্ট বুঝে যান। এট হাই প্রেসার, এই দাগটা আছে না, এই দাগটা থেকে এই দাগটা দেখেন আবার সামনে, এই দাগটা কই? এই দাগটা সামনে। তাহলে আইডিয়াল হচ্ছে 6 ঘন্টা পড়া, আপনি পড়ে ফেলছেন হচ্ছে 8 ঘন্টা, মানে আপনি বেশি পড়ে ফেলছেন। তার মানে এট হাই প্রেসার বাস্তব গ্যাসের আয়তন বেশি থাকে। দেখেন এট হাই প্রেসার, এই যে দেখেন আইডিয়াল পড়ার কথা 6 ঘন্টা, আপনি বেশি প্রেসারে পড়ে আপনি 8 ঘন্টা পড়ে ফেলছেন। তাহলে আইডিয়াল থেকেও আপনি বেশি হয়ে গেছেন, তার মানে আমি বলতে পারি এট হাই প্রেসার আদর্শ গ্যাসের আয়তন বেশি থাকে বাস্তব গ্যাসের তুলনায়। আবার এট লো প্রেসার, এটা এখানে এলপি মানে এট লো প্রেসার মানে কি, যখন আমি আপনার প্রেসার দিব না তখন কি হবে? তখন আপনি কি জীবনে 6 ঘন্টা পড়বেন? আইডিয়ালি আপনি পড়ালেখা করবেন নাকি 6 ঘন্টার চেয়ে কম পড়বেন? 6 ঘন্টার চেয়ে কম পড়বেন। ভালো করে তাকান, এই যে এইটা হচ্ছে রিয়েল আর এইটা হচ্ছে আইডিয়াল। এই দেখেন আইডিয়াল হচ্ছে 6, বাট আপনি পড়ছেন মনে করেন 5।
এই দেখেন এই যে কার্ভটা এরকম গেছে, কার্ভটা এরকম গেছে, তার মানে পড়ার কথা হচ্ছে 6, আপনি পড়ছেন হচ্ছে 5। জিনিসটা খেয়াল করছেন? তো এইটা আসলে সিস্টেম। তার মানে মোদ্দা কথা কি, আপনাকে এই গ্রাফ মুখস্থ করতে হবে না, এটা আপনার বইয়ে নাই, আসবে না, আপনার দরকার নেই। আপনি জাস্ট মনে রাখবেন হাই প্রেসারে, এট হাই প্রেসার রিয়েল আয়তন বাইরে যায়, রিয়েল গ্যাসের আয়তন বাইরে যায়। ওই যে যখন আমি আপনার প্রেসার দিব তখন আপনি 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পরে ফেলবেন। তার মানে এট হাই প্রেসার আইডিয়াল গ্যাসের আয়তনের চেয়ে রিয়েল গ্যাসের আয়তনটা কি থাকে? বেশি থাকে। আর এট লো প্রেসার, এট লো প্রেসার আইডিয়াল গ্যাসের আয়তন বেশি থাকে রিয়েল গ্যাসের আয়তনের চেয়ে। দেখেন এট লো প্রেসার আইডিয়াল গ্যাসের আয়তন বেশি থাকবে কার থেকে? রিয়েল গ্যাসের আয়তনের চেয়ে। বোঝা গেছে? পড়ালেখা কি অনেক কঠিন? না, অনেক কঠিন না। ওকে, আসেন। সো হোয়াট এভার, ওটা নিয়ে আমাদের কথা না। আমাদের এখন যেই জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা থেকে সৃজনশীল আসবে আর কি। সংকোচনশীল গুণাঙ্ক কি? সংকোচনশীল গুণাঙ্কর আমি যদি আপনাকে ফর্মুলা বলি, খুব মনোযোগ দিয়েন, হ্যাঁ। সংকোচনশীল কি মানে? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সংকোচনশীল গুণাঙ্ক মানে একটা গ্যাস সে আদর্শ না হয়ে আদর্শ থেকে কতটুকু দূরে, মানে যেমন আপনার ক্লাসে যে টপার সে পড়ে হচ্ছে দিনে 8 ঘন্টা, আপনার অবস্থান তার থেকে কতটুকু দূরে? আপনি কি 1 ঘন্টা পড়ছেন, 2 ঘন্টা পড়ছেন, নাকি আপনি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ছেন? আপনি যদি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে থাকেন, আপনার টপার বন্ধু থেকে আপনি সামান্য দূরে, আপনি সামান্য বিচ্যুত হয়েছেন। বাট আপনি যদি একদম নষ্ট হয়ে যান, আপনি যদি 1 ঘন্টা পড়েন বা 1.5 ঘন্টা পড়েন, আপনার টপার বন্ধু থেকে আপনি কতটুকু পিছিয়ে গেছেন আপনার কোনো আইডিয়াই নেই। মানে আপনি অনেক বেশি নষ্ট হয়ে গেছেন। ওইটাই আমরা বুঝাচ্ছি যে বাস্তব গ্যাস কতটুকু বিচ্যুত হয়, কতটুকু বিচ্যুত হয়। সে যদি কম বিচ্যুত হয় ওকে, সে যদি বেশি বিচ্যুত হয় ওকে। এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা জেড দিয়ে। ওকে, এবার জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ওকে, এবার আসেন মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিয়েন। এই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? জেড। জেড হচ্ছে পিভি বাই এনআরটি। জেড মানে কি? পিভি বাই এনআরটি। জেড ইকুয়াল কি? পিভি বাই এনআরটি। এবার জেড হচ্ছে পিভি বাই এনআরটি যদি হয়, জেড ইকুয়াল যদি পিভি বাই এনআরটি হয়, এটা সূত্র আপনাকে মনে রাখতে হবে। আরেকটা সূত্র একটু ভাই লিখে রাখেন, ভি রিয়েল বাই ভি আইডিয়াল। ভি রিয়েল মানে রিয়েল গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আইডিয়াল গ্যাসের আয়তন। দেখা যাচ্ছে না? আই গেস দেখা যাচ্ছে। ওকে, তাহলে ভি রিয়েল বাই ভি আইডিয়াল। তাহলে একটু মনোযোগ দিয়েন তো, একটা ছোট্ট জিনিস চিন্তা করে দেখেন। আমরা একটু লিখে লিখে পড়াই। জেড ইকুয়াল ভি রিয়েল বাই ভি আইডিয়াল। আরেকটা সূত্র কি বললাম? পিভি বাই এনআরটি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমি যদি বলি ভাই আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি জানি আমরা? পিভি ইকুয়াল এনআরটি। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, পিভি আর এনআরটি সমান, তাহলে আমরা জেড এর জায়গায় যদি সূত্রটা বসাই, তাহলে পিভি আর এনআরটি তো সমান, তাহলে দুইটা সমান জিনিসের অনুপাত কি হয়? 1 হয়। আমি বলতে পারি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হবে? 1 হবে। ক্লিয়ার? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হবে? 1 হবে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 1। শেষ। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 1। এবার একটু আসেন, লেটস সে, খেয়াল করেন, জেড এর ভ্যালু যদি 1-এর চেয়ে বেশি হয়, 1-এর চেয়ে বেশি হয়, এই কথাটার মানে কি? মানে বোঝা লাগবে না। জেড মানে কি? ভি রিয়েল ভি আইডিয়াল। ভি আইডিয়াল। একটু আগে চিন্তা করছেন যে আইডিয়ালের চেয়ে আপনি বেশি পড়ছেন। রিয়েল আইডিয়াল হচ্ছে গিয়ে 6 ঘন্টা পড়ার কথা, আপনি পড়ছেন হচ্ছে 8 ঘন্টা। এটা কখন? এটা হচ্ছে এট হাই প্রেসার। এট হাই প্রেসার। তাহলে চিন্তা করে দেখেন, এট হাই প্রেসারে রিয়েল গ্যাসের আয়তন বেশি থাকে আইডিয়াল গ্যাসের আয়তনের চেয়ে। এখন দেখেন, আইডিয়াল গ্যাস যতটুকু, রিয়েল গ্যাস আরো বেশি, আয়তন আরো বেশি অকিউপাই করে। তার মানে আপনি কি বলতে পারেন, এটা কি কম সংকোচনশীল না বেশি সংকোচনশীল? ভাই বেশি সংকোচনশীল। খেয়াল করেন, সরি সংকোচন মানে এই খেয়াল করেন, মানে আয়তন এতটুকু থাকার কথা, বাট আয়তন হচ্ছে এতটুকু। মানে এক্সপান্ড করছে, গ্যাসটা কি করছে? এক্সপান্ড করছে। থাকার কথা এতটুকু, বাট রিয়েলি কতটুকু থাকে? আরো বেশি থাকে। মানে কি গ্যাসটা বেশি
সম্প্রসারণ করছে, কম সংকোচন করছে, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে কম সংকোচন বেশি সম্প্রসারণ। মানে জেডের ভ্যালু থেকে আপনি এটাই বুঝতে পারবেন যে কখন কি হয়। বেশি সম্প্রসারণ করা মানে কি? গ্যাসটা এক্সপান্ড করা। গ্যাসটা কি করা? এক্সপান্ড করা। গ্যাসটা এক্সপান্ড করলে কি হয় বলেন তো? অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে বেশি? অবশ্যই না, বিকর্ষণজনিত বল বেশি কাজ করবে। মানে অ্যাট্রাকটিভ তো আপনার কাছে টাইনে আনবে, মানে আকর্ষণ করবে, বাট এখানে কি বিকর্ষণজনিত বল বেশি কাজ করতেছে। বিকর্ষণজনিত বল বেশি কাজ করতেছে। কেসটা আরেক রকম হইতে পারে। কেসটা আরেক রকম হইতে পারে। জেড ভাইয়া একের চেয়ে ছোট হইতে পারে। জেড যদি একের চেয়ে ছোট হয় তখন কি হবে? ওই যে আপনি বুঝে যাচ্ছেন, ভি আইডিয়া। মানে ওই যে আপনার পড়ার কথা 8 ঘন্টা, বাট আপনি পড়তেছেন 6 ঘন্টা। আদর্শ অবস্থা থেকে আপনারটা কম, তার মানে কি এটা কিসে? এটা হচ্ছে অ্যাট লো প্রেশার। অ্যাট লো প্রেশার। অ্যান্ড এটা কি দেখেন তো, ভালো করে তাকান। আয়তন হওয়ার কথা হচ্ছে এতটুকু, বাট এখন কি হয়ে গেল? আরো কমে গেল। মানে পড়ার কথা 8 ঘন্টা, আপনি পড়ছেন আরো কম, আরো কম পড়ছেন। তার মানে এটা কি সংকোচনশীল, বেশি সংকোচনশীল। বেশি সংকোচনশীল। এটাতে কি ধরনের ফোর্স কাজ করবে? অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, মানে আকর্ষণজনিত ফোর্স কাজ করবে। আকর্ষণজনিত বল কাজ করবে। তাহলে একটা গ্যাস, একটা রিয়েল গ্যাস, দেখা যাচ্ছে না? ইয়েস, দেখা যাচ্ছে। একটা রিয়েল গ্যাস, সে কি হতে পারে? আইডিয়াল গ্যাসটাকে যদি আমরা ধরি হচ্ছে গিয়ে একটা বেঞ্চমার্ক, ওইটার চেয়ে বেশিও হইতে পারে, ওইটার চেয়ে কি হতে পারে? কমও হইতে পারে। রিয়েল গ্যাস বিচ্যুত বেশিও হইতে পারে, বিচ্যুত কমও হইতে পারে। এটা নিয়ে আসলে আমাদের পড়ালেখা। বুঝা গেছে কিনা? ওকে, আসেন এখন আমরা মেইন যে আলোচনায় ঢুকবো, আস্তে ধীরে মেইন আলোচনায় ঢুকবো। এই যে এখানে সব লেখা আছে, এখানে আপনি চাইলেই দেখতে পাবেন লেখা আছে। এখন আমরা মেইন যে আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে ইকুয়েশনের যে গ্যাঞ্জামটা, ওদের ইকুয়েশনের ভিতরে যে প্রবলেম হয়। ওকে, ইকুয়েশন নিয়ে আমরা একটু কাজ করব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে আমাদের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে পিভি এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি আছে নাকি নাই? আছে। এখন দেখেন তো, এই যে আইডিয়াল গ্যাসের পি, এই পি দ্বারা কি বোঝায়? পি কি চাপ কিনা? হ্যাঁ ভাইয়া, পি চাপ। এই চাপ বলতে কোন চাপটা বোঝায় বলেন তো? ভাইয়া গ্যাসের অণু পাত্রের গায়ে যে ধাক্কাটা দেয় ওই চাপটাই বোঝাবে। ওকে, তার মানে এটা হচ্ছে গ্যাসের গায়ে যে চাপটা দেয়, ধাক্কাটা দেয় গ্যাসের গায়ে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল প্রেশার। এক্সটার্নাল প্রেশার। আর এই যে ভি, এই ভিটা কোন ভি বলতে পারবেন? এই ভি মানে একটা গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝাই? খালি জায়গাটা কি মুভ করা। গ্যাস মুভ করতে পারবে যেই আয়তনটার ভিতরে। গ্যাসগুলো একটা সিলিন্ডারের আয়তন, ওইটার ভিতরে গ্যাসের কণাগুলো আছে। তো গ্যাসের কণাগুলোরে যদি আপনি একসাথে রাখেন, একসাথে করতে পারেন, এরপরে যেই খালি জায়গাটুকু থাকবে, গ্যাসের কণাগুলোকে আপনি একসাথে করলেন, করে খালি জায়গা পাবেন না? পাবেন। ওই যে খালি জায়গাটা, ওই খালি জায়গাটাই আসলে গ্যাসের আয়তন। মানে গ্যাস কতটুকু জায়গায় মুভ করতে পারবে, গ্যাস কতটুকু জায়গায় চলাচল করতে পারবে। তাহলে এই যে ভিটা, এই ভিটা কি? মুভেবল আয়তন। মুভেবল মানে গ্যাসটা কতটুকু জায়গায় মুভ করতে পারে। ওকে, এখন মনোযোগ দিয়েন। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলছি, ভালো করে তাকায়েন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে বিন্দু বিন্দু কণা, এদের ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ বল আছে নাকি নাই? নাই। তার মানে সবটাই কি এক্সটার্নাল প্রেশার। তার মানে পি পুরাটাই কি এক্সটার্নাল প্রেশার। এক্সটার্নাল প্রেশার মানে কি? মানে ও যে ধাক্কাটা দিচ্ছে, এই ধাক্কাটাই, ও যে ধাক্কাটা দিচ্ছে এই ধাক্কাটাই ভাইয়া, ও যে ধাক্কাটা দিচ্ছে এই ধাক্কাটা। এক সেকেন্ড। ওকে,
এই যে যে ধাক্কাটা দিছে এই ধাক্কাটাই কি, এই ধাক্কাটাই হচ্ছে আমাদের কি এক্সটার্নাল প্রেশার। তাহলে পুরাটা প্রেশারই কি বলেন তো এক্সটার্নাল প্রেশার। এবার এই জায়গায় কি বলছে, এই জায়গায় বলছে ভি হচ্ছে মুভেবল। আর আরেকটা জিনিস কি আমরা জানি, এই কণাগুলোকে যদি একসাথে করেন, দেখেন তো এই কণাগুলোকে একসাথে করলে কি প্রায় পুরাটাই কি, পুরাটাই হচ্ছে গিয়ে মুভেবল, রাইট? পুরাটাই কি, পুরাটাই খালি জায়গা না, পুরাটাই খালি জায়গা। তার মানে এখানে এই আয়তনটাই কি, পুরাটা আয়তন মানে সিলিন্ডারের আয়তনটাই ভি অফ সিলিন্ডার মনে করেন, হ্যাঁ, ভি অফ কন্টেইনার, ভি অফ সিলিন্ডার বা ভি অফ কন্টেইনারই কি আমার পুরাটা ভি, মানে এই ভিটা। কেন পুরোটা জায়গায় খালি, পুরোটা জায়গায় খালি কেন? কারণ কণাগুলোকে আমি একসাথে করে এক চিপার ভিতরে ঢুকায় রাখছি, একসাথে করে এক চিপার ভিতরে ঢুকায় রাখছি, তাই না? এক চিপার ভিতরে ঢুকায় রাখছি, তো পুরোটা আয়তনই তোমার খালি। এটি হচ্ছে আদর্শ গ্যাস। এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? ফর রিয়েল গ্যাস, রিয়েল গ্যাসের জন্য কি হবে? আসেন রিয়েল গ্যাসের জন্য চিন্তা করি। দেখেন রিয়েল গ্যাসের ক্ষেত্রে কনসেপ্টটা কি? রিয়েল গ্যাসের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে ভাই, ওরা তো হচ্ছে গিয়ে ভাই স্ফেরিক টাইপের, তাই না? ওরা স্ফেরিক টাইপের। এখন মনোযোগ দিন, এদের ভিতরে কি হয়েছে ভাই? এদের ভিতরে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে ও ওরে ধাক্কা দেয়, আবার ও পাত্রের গায়ে ধাক্কা দেয়, ও ওরে ধাক্কা দেয়। তার মানে কি, এই যে পাত্রের গায়ে যে ধাক্কাটা দিল, পাত্রের গায়ে যে ধাক্কাটা দিচ্ছে, পাত্রের গায়ে যে ধাক্কাটা দিচ্ছে, এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি এক্সটার্নাল প্রেশার। ওকে, বাট ওদের নিজেদের মধ্যেও কি আছে? ওদের নিজেদের মধ্যেও কি একটা আকর্ষণ বিকর্ষণ আছে। এই ভিতরেরটাকে আমরা বলতেছি ইন্টারনাল, ইন্টারনাল প্রেশার। তার মানে এখন কি শুধু এক্সটার্নাল প্রেশার আছে নাকি ইন্টারনাল প্রেশারও আছে? ভাই এখন ইন্টারনাল প্রেশারও আছে। এখন কি বলেন তো, এখন ইন্টারনাল প্রেশারও আছে। আবার চিন্তা করেন যে ভাইয়া এখন আমি যদি এদেরকে একসাথে করি, আমি যদি এদেরকে একসাথে করি, এদেরকে যদি আমি একসাথে করি, তাহলে বাকি যে জায়গাটুকু আছে, হ্যাঁ বাকি যে জায়গাটুকু আছে, এখন কি জায়গাটা বাড়ছে নাকি কমছে? কমছে ভাই। তার মানে ভি কন্টেনার থেকে কিন্তু বেশ একটা বড় পরিমাণ জায়গা কমে গেছে। আমার যে ভি, দেখেন ভালো করে তাকান, ভি কন্টেনার, ভি কন্টেনার মানে পুরাটা, পুরাটার আয়তন, এটা থেকে বিয়োগ যাবে কিসের, কি আয়তন বিয়োগ যাবে? এই যে এদেরটা বিয়োগ যাবে। এদেরটাকে আমরা বলতেছি লেটস সে একটার আয়তন হচ্ছে বি। তাহলে এখানে যদি এন মোল থাকে তাহলে টোটালটার আয়তন হচ্ছে এন বি। আয়তন কিন্তু আয়তন, আয়তন। তাহলে ভি অফ মলিকুল, ভি অফ মলিকুল, তাহলে ভি কন্টেনার থেকে ভি মলিকুল বাদ যাবে, ওইটাই আমার কি হবে? মেইন ভি, মানে সূত্রের ভি হবে। তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে? ভি ইকুয়াল হচ্ছে ভি মাইনাস এই যে এন বি, ভি মলিকুল, এই যে এইগুলো, এই ভি কি? এই ভি হচ্ছে কন্টেনারের ভি, কন্টেনার, ভি কন্টেনার মাইনাস এন বি, এটাই কি আমার ভি হিসেবে কাউন্ট হবে। তাহলে ভালো করে তাকান তো, চাপ কি বাড়ছে নাকি কমছে? চাপ তো বাইরে গেছে। চাপ কি হয়েছে? চাপ বাইরে গেছে। আর আয়তন কি বাড়ছে নাকি কমছে? কমছে। কমন সেন্স ভাই, চাপ বাড়াইলে আয়তন কি হবে? কমবে না? আয়তন কমে যাবে। তাহলে একটু ভালো করে তাকান, এই পি আর এই ভি কে আমরা কি করব? এখন পিভি এর জায়গায় অ্যাড করব, পিভি এর জায়গায় অ্যাড করব। আসেন ভালো করে তাকান, দেখেন তো এখন কি আর পি পি না, এখন পি হচ্ছে পি এক্সটার্নাল প্লাস পি ইন্টারনাল। আর এই যে ভি, ভি কি? ভি কন্টেইনার মাইনাস এন বি। এখন এইটাকেই ভ্যান ডার ওয়ালস সাহেব এই যে ইন্টারনাল প্রেশারটাকে কাউন্ট করছে, ইন্টারনাল প্রেশারটাকে কাউন্ট করছে, এক্সটার্নালটাকে কাউন্ট করছে। কাউন্ট করে কি পাওয়া গেছে ফাইনালি? দেখেন বাস্তব গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাসের সমীকরণ কি? পি প্লাস ওই যে পি ইন্টারনাল ভি মাইনাস এন বি
পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল। এবার একটু মনোযোগ দিন, এই যে এন, তার মানে এখানে পি ইন্টারনাল যেটা, মানে ওই যে আকর্ষণজনিত কাজ, আকর্ষণ বিকর্ষণজনিত, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ওই যে পি এক্সটার্নাল কি, ওই যে সরি ভি, যেটা হচ্ছে কি আপনার যে যতটুকু অংশ খাইছে আর কি, হ্যাঁ, ভি মলিকুল যেটা, এটা হচ্ছে এনবি। এই পুরোটা কিন্তু এখন আমার এভেলেবল আইতন, মানে ওই যে কন্টেনার থেকে আমি যখন এনবিটারে বিয়োগ দিলাম তখন কি আমার খালি জায়গাটা পাওয়া গেছে না, খালি জায়গাটা পাওয়া গেছে, ইয়েস, ভি মলিকুল মানে এনবি। এবার আসুন ভালো করে তাকান, তাহলে এই যে পি ইন্টারনাল, এইটাকে আমরা কি বলতেছি, আকর্ষণ বিকর্ষণ জনিত যে চাপটা, আকর্ষণ জনিত চাপ। এটা কি বাস্তব গ্যাস না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আর এটা কি, এই যে আমার যে যতটুকু জায়গা দখল করছে, এখন তো আর আপনার কি বলে গ্যাসের কণাগুলোর আয়তন পুরাটার জন্য নগণ্য না, তাই না, নগণ্য না। এই যে এটা কি দখলকৃত আয়তন, দখলকৃত আয়তন, এই দুইটা জিনিস আপনাকে বলে দিতে হবে, বোঝা গেছে? এখন আসেন আমরা একটু এককগুলা নিয়ে একটু কাজ করি। দেখেন কি বলা হয়েছে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা কি, এটা প্রেশার না, প্রেশার। তাহলে একক কি হবে বলেন, এন মানে তো মোল স্কোয়ার, এর একক আমি জানি না কিন্তু, হ্যাঁ জানি না। ভি স্কোয়ার মানে হচ্ছে লিটার স্কোয়ার, পি মানে হচ্ছে এটিএম। তাহলে এর একক কি হবে বলেন, এর একক কি হবে, এটিএম লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার, মানে মোল ইনভার্স, এই যে এটা হচ্ছে এর একক হবে। আবার সিমিলারলি এন বিটা কি, এন বিটা হচ্ছে ওই যে দখলকৃত আয়তন, এটা হচ্ছে ভি, তার মানে আমরা বি এর একক জানি না, তাহলে ভি এর হচ্ছে লিটার আর এন হচ্ছে মোল, তার মানে বি এর একক কি হবে, লিটার পার মোল। আমরা এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটু পরে আলোচনা করব, এখন আগে বুঝেন, তার মানে পড়ালেখাটা কোন জায়গায় আপনি কি ধরতে পারছেন কিনা, পড়ালেখাটা হচ্ছে এই যে রিয়েল গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, কখন করবে, কেন করে না, ওই যে রিয়েল গ্যাসদের ভিতরে যে চাপ ওই চাপ কি শুধু এক্সটার্নাল নাকি ইন্টারনালও আছে, ভাই ইন্টারনালও আছে, এক্সটার্নাল নাকি ইন্টারনালও আছে। আবার যে আয়তন, ওই যে দখলকৃত আয়তন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দখলকৃত আয়তন আছে না, নগণ্য, বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি দখলকৃত আয়তন আছে নাকি নাই, ইয়েস, দখলকৃত আয়তন আছে। ক্লিয়ার, ডান। একটু মনোযোগ দিন। এবার আসলে আমরা একটা কাজ করি, আমরা কিছু কোশ্চেন সলভ করি, এগুলো পরে পড়াবো, এগুলো আপাতত দরকার নেই। এগুলো আচ্ছা, এগুলো পরে দেখতেছি, কোশ্চেন পরে। এখন আমাদের মূল কাজ হচ্ছে কি, আগে একটু অ্যামাগা বক্র সম্পর্কে আইডিয়া নেওয়া। আগে একটু আসেন অ্যামাগা বক্র নিয়ে আইডিয়া নেই, প্রশ্ন সলভ পরে করবো, কেমন? অ্যামাগা বক্র নিয়ে আইডিয়া নিতে হবে। অ্যামাগা বক্র কি জিনিস, মনোযোগ দিন। আপনি আপনার বই পুস্তকে অসংখ্য গ্রাফ দেখবেন, গ্রাফ দেখে ঘাবড়ানোর কারণ নেই, মনোযোগ দিন। এই পয়েন্ট হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1 এর উপরে, এটা হচ্ছে 1 এর নিচে, এটা হচ্ছে 1 এর উপরে, এটা হচ্ছে 1 এর নিচে। তো আমরা ওকে ধরতেছি হচ্ছে z = 1, ধরি না আমরা z = 1, ওকে ধরতেছি z = 1, মনোযোগ দিন, ওকে ধরতেছি z = 1। তাহলে এবার দেখেন z = 1 মানে কি, ভাই z = 1 মানে আপনি একটু আগে শিখাইছেন, z = 1 মানে হচ্ছে আদর্শ, z = 1 মানে পিভি কলোনারিটি, তার মানে z এর উপরেও থাকতে পারে, z এর নিচেও থাকতে পারে। এই যে উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, উপরে থাকবে ভাই আদর্শ গ্যাস না, সে হবে বাস্তব গ্যাস। z এর উপরে থাকলে বাস্তব, z এর নিচে থাকলে বাস্তব। z = 1
এই লাইনটা কার জন্য? শুধুমাত্র আদর্শ গ্যাসদের জন্য। আর উপরে থাকলে বাস্তব, নিচে থাকলেও বাস্তব। উপরে থাকা মানে কি? এই জায়গাটায় পড়ালেখা। উপরে থাকা মানে, আগে আমি আমার মতো করে বুঝাচ্ছি, আপনি বইয়ে দেখলে ঘাবড়ায় যাবেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আগে আমাকে আমার মতো বুঝিয়ে দেবেন। জেড ইকুয়াল 1, উপরে থাকলে কি? জেড একের চেয়ে বেশি, রাইট। উপরের পোর্শনটুকু হচ্ছে জেড একের চেয়ে বেশি। আবার নিচের পোর্শনটুকু কি? নিচের পোর্শনটুকু হচ্ছে ভাই জেড একের চেয়ে কম। এটা কি বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ ভাই, এটা এক, তাহলে উপরে হচ্ছে একের চেয়ে বেশি, নিচে আছে একের চেয়ে কম। ওকে, দেখেন তো জেড একের চেয়ে বেশি হওয়া মানে কি? জেড একের চেয়ে বেশি হওয়া মানে কি বলেন? জেড একের চেয়ে বেশি হওয়া মানে কম সংকোচনশীল। ভাই এটা কেমনে বুঝলাম? দেখো তো, আমরা একটু আগে প্রমাণ করছিলাম কিনা। জেড একের চেয়ে বেশি মানে কি? দেখো তো, কম সংকোচনশীল না? জেড একের চেয়ে বেশি মানে হচ্ছে কম সংকোচনশীল। তার মানে এই পার্টটা হচ্ছে কম সংকোচনশীল। ভাই কম সংকোচনশীল কখন হয়? কম সংকোচনশীল হয় যখন জেড, একটু এইভাবে তাকান, জেড একের চেয়ে বড়, ভি রিয়েলটা ভি আইডিয়ালের চেয়ে বড়, দ্যাট মিনস এইটা হচ্ছে ভাই হাই প্রেশার জনিত কারণ। হাই প্রেশার জনিত কারণ। ক্লিয়ার? আবার একটু চিন্তা করেন যে নিচের যে গ্রাফগুলা, নিচের যে দাগগুলো, এগুলো কি জেড একের চেয়ে বড়। জেড একের চেয়ে বড় মানে কি বলুন তো? বেশি সংকোচনশীল। দেখেন তো বেশি সংকোচনশীল কিনা? নেমে গেছে না? নেমে গেছে, নেমে গেছে, বেশি সংকোচনশীল। কিন্তু আবার এটার ভিতরে দুইটা পার্ট আছে, ভালো করে তাকান। লো প্রেসারে ওরা বেশি সংকোচনশীল, ওরা আবার হাই প্রেসারে গিয়ে কি হয় দেখেন তো, আবার উপরের দিকে উঠা যায়। তার মানে বেশি সংকোচনশীল এট লো প্রেসার। নোট যেভাবে করি এভাবে করেন। বেশি সংকোচনশীল, এই যে নিচের দিকে যে নেমে গেল, এটা কি? লো প্রেসারে। আর আবার ঊর্ধ্বগামী হয়, আবার ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে উঠে, এটা হচ্ছে এট হাই প্রেসার। তাহলে ঊর্ধ্বগামী এট হাই প্রেসার। তাহলে বেশি সংকোচনশীল এট লো প্রেসার, ঊর্ধ্বগামী হচ্ছে এট হাই প্রেসার। আর উপরের গুলা কি? হাই প্রেসারে কম সংকোচনশীল, আর ওরা কি? লো প্রেসারে বেশি সংকোচনশীল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু মনোযোগ দিন। বাস্তব গ্যাসদের মধ্যে শুধুমাত্র দুইটা গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এদেরকে দেখা যায় এরা কম সংকোচনশীল থাকে। এরা হচ্ছে খুবই হালকা গ্যাস। হালকা গ্যাস আমরা একটু পরে, আমরা বইটাতেও একটু যাব। বই কি আছে আমাদের এখানে? হ্যাঁ আছে, আমরা একটু বইয়ের দিকে যাব। এই যে দেখেন, সরি আরো নিচে, এই যে দেখেন, গ্রাফটার দিকে একটু তাকাবেন। এই যে এটা হচ্ছে বইয়ে আপনার দেওয়া আছে, একটু ভালো করে তাকান। দেখেন একমাত্র উপরের দিকে দুইটা গ্যাস থাকে, ভালো করে তাকায়েন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে হিলিয়াম পাইছেন, হিলিয়াম, আর এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে হিলিয়াম, ভালো করে তাকান, এই যে হিলিয়াম আর হাইড্রোজেন, এরা দুইজন বাস্তব গ্যাসদের মধ্যে দেখা যায় এরা উপরে অবস্থান করে, এরা কম সংকোচনশীল, এরা কম সংকোচন, এরা হালকা গ্যাস তো এরা কম সংকোচনশীল। এবার ভারী গ্যাস যারা, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা কি ভারী গ্যাস না? দেখেন এই যে এরা প্রথমে নিচের দিকে যায় এট লো প্রেসার, তারপরে আবার ঊর্ধ্বগামী হয় হাই প্রেসারে। দেখেন, দেখেন এটা হচ্ছে আসলে গ্রাফ, এটা আসলে গ্রাফ। বুঝা গেছে কিনা? এখন ভালো লাগতেছে না? এখন আপনি ভালো লাগবে। আরো দেখাই, এই যে দেখেন, এই যে পেশন গুণাঙ্ক বা জেড, এই যে উপরের দিকে আর নিচের দিক থেকে উঠছে। এখন ভালো করে তাকান, আপনাকে পড়তে হবে দুইটা, এই যে এই জায়গা থেকে আসলে আপনারা পড়তে হবে। এই যে আমরা কিন্তু আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এগুলো আমি একটু আগে পড়ছি, দেখেন একটু আগে পড়ছি। এখন একটু দেখেন, ভালো করে দেখেন। হ্যাঁ, বাস্তব গ্যাস সহ অ্যামাগার পরীক্ষা
বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, এই কথাটার মানে কি দেখেন, আদর্শ আচরণ কোনটা, আদর্শ আচরণ হচ্ছে ভাই জেড। মনোযোগ দিয়ে নিজের কাছে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়, পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা হচ্ছে আমার আদর্শ আয়তন, এই যে জেড, এটা কি, এটা হচ্ছে আমার আদর্শ আয়তন মানে জেড, এই যে এটা হচ্ছে আমার আদর্শ আয়তন জেড, মানে আদর্শ লাইনটা আর কি। বাস্তব গ্যাস কারা ভাইয়া, উপরের দুইটা বাস্তব নিচের দুইটা বাস্তব, মানে উপরের গুলোও বাস্তব নিচের গুলোও বাস্তব। তাহলে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে যে বিচ্যুত হয়েছে সেটা, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়েছে। দেখেন, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। ডেভিয়েশন মানে কি, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি, ফ্রম আইডিয়াল বিহেভিয়ার মানে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। এবার আসেন, এই জায়গায় সব লেখা আছে, এই যে এই জায়গায় দেখেন, একটু ভালো করে দেখেন। প্রথম ধরনের লেখো, যেমন সাধারণ, এগুলো কিন্তু পরীক্ষার খাতে আপনাকে লিখে দিয়ে আসতে হবে, আমি বুঝাইয়া দিছি, আপনাকে এখন লিখে দিয়ে আসতে হবে। কি বলছে, সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায়। এসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান ধ্রুব না থেকে ক্রমাগত বাড়ে, আদর্শ মান থেকে প্রত্যাশিত মান অপেক্ষা বেশি হয়। আদর্শ গ্যাসের প্রত্যাশিত মানে দেখেন, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে পিভি এর যে মানটা, পিভি তো ধ্রুবক থাকে, পিভি ধ্রুবক মানে কি, ওই যে পিভি ইকুয়াল কে, বয়েলের সূত্র, বয়েলের সূত্র মানে কি আদর্শ গ্যাসের সূত্র, পিভি ইকুয়াল কে, রাইট, প্রথম দিন পড়াইছি। এখন হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, পিভি মানে পিভি এর যে মানটা ওই মান থেকে বাইরে যায়, আদর্শ গ্যাসের থেকে বাইরে যায়। দেখেন, আদর্শ গ্যাসের প্রত্যাশিত মান অপেক্ষা বেশি হয়, মানে আদর্শ গ্যাস থেকে বাইরে যায়। দেখেন তো মিলে কিনা, হাইড্রোজেন হিলিয়াম জেড ইকুয়াল 1 এর উপরে আছে না নিচে আছে, উপরে আছে, তার মানে জেড এর একের চেয়ে বেশি, মিলছে না মিলে নাই, একের চেয়ে বেশি মিলছে। এদের বেলায় পেষণ মাত্রা কম থাকে, পেষণ মাত্রা কম মানে কম সংকোচনশীল। একটু মিলায় দেখেন তো, পেষণ মাত্রা কম মানে কি, কম সংকোচনশীল। তাহলে হাই প্রেসারে পিভি এর মানটা কি হয়ে যায়, একের চেয়ে বাইরে যায়। পিভি মানে জেড ইকুয়াল 1 মানে কি, জেড ইকুয়াল 1 মানে হচ্ছে পিভি ইকুয়াল কে, মানে ভাই আদর্শ গ্যাসের সূত্রটা মেনে চলতেছে কিনা। পিভি ইকুয়াল কে মানে কি, বয়েলের সূত্র না, বয়েলের সূত্রটা কি আদর্শ সূত্র, মানে আদর্শ গ্যাসটা কি বয়েলের সূত্র মেনে চলে। সো এই যে জেড ইকুয়াল 1 এ সে বয়েলের সূত্র মেনে চলতেছে, বাট প্রেসার বাড়ার সাথে সাথে চাপ যত বাড়তে থাকে, পিভি ইকুয়াল আর কে না থাইকা, পিভি ইকুয়াল কে না থাইকা, এখানে পি যেহেতু বাড়াচ্ছেন, পিভি ইকুয়াল আর কে থাকে না, এটা বাইরে যায়, মানটা বাইরে যায়। কার থেকে বাইরে যায়, আদর্শ গ্যাস থেকে বাইরে যায়। এই দেখেন এখানে লেখা আছে, চাপ বৃদ্ধির সাথে সাথে, দেখছেন এখানে যে লেখা আছে, চাপ বৃদ্ধির সাথে সাথে, আমরা বলছিলাম না একটু আগে উচ্চ চাপ, রাইট, এট হাই প্রেসার। মিলছে কথাটা? ওকে, এবার আসেন আবার অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মানে এই যে এই গ্রাফগুলোর জন্য, হ্যাঁ এই গ্রাফগুলোর জন্য চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান আদর্শ মান হতে ক্রমাগত কমতে থাকে, মানে ওই যে নিচের দিকে যাইতে থাকে, একের চেয়ে কমতে থাকে, এবং তা একটি ন্যূনতম মানে পৌঁছায়, মানে কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই যে এই মানটা, মানে যতটুকু পর্যন্ত ডাউন হবে, যতটুকু পর্যন্ত ডাউন হবে, এই যে এটার কথা বলতেছে, বুঝছেন। এবার একটি তারপর চাপ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে, ওই যে একটু আগে বলছিলাম না, এট লো প্রেসার ও নিচে নেমে যায়, দেন এট হাই প্রেসারে গিয়ে সে ঊর্ধ্বগামী হয়ে যায়। তো আমরা যেটা পড়াচ্ছিলাম, হ্যাঁ আমাদের লোডশেডিং এর জন্য ক্লাসটা কেটে গেছে, তো যেটা বলতেছিলাম যেটা হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে আবার পড়েন। আমরা অলরেডি দেখছি যে আমাদের হাইড্রোজেন আর হিলিয়াম এরা জেড একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি মানে কি এরা কম সংকোচনশীল, মানে কি এরা উপরের দিকে থাকে। আর এই যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে একটু ভালো করে তাকান, যে পিভি এর মান আদর্শ মান হতে ক্রমাগত কমতে থাকে। দেখেন পিভি এর মান আদর্শ মান হতে কি ক্রমাগত কমতে থাকে, কমে এক সময় তা একটি ন্যূনতম মানে পৌঁছায়। কোন ন্যূনতম মান, এই যে এইটা হচ্ছে সেই ন্যূনতম মান, এটা হচ্ছে সেই ন্যূনতম মান, এই যে এই মানটার কথা বলা হয়েছে, এই ন্যূনতম মানে পৌঁছায়, তারপর চাপ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এবং আদর্শ মান অপেক্ষা বেশি হয়। দেখেন আস্তে আস্তে এই জায়গায় আইসা আবার বাড়তে থাকে এবং আদর্শ গ্যাস অপেক্ষা বেশি হয়। ক্লিয়ার? তারপরে কি বলছে, চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে আয়তনের প্রেষণ মাত্রা বেশি থাকে, মানে কি বেশি সংকোচনশীল, বেশি সংকোচনশীল। এরপর ন্যূনতম মান হওয়ার পরে প্রেষণ মাত্রা আবার ধীরে ধীরে হ্রাস পায়, আবার ঊর্ধ্বগামী হয়, আবার ঊর্ধ্বগামী হয়। পিভি এর মান, এদের লেখাগুলো বক্র হয়, এসব লেখের অবতল অংশ থাকে। তার মানে একটু চিন্তা করে দেখেন, আপনাকে এই দুইটা ব্যাখ্যা মানে অবশ্যই লিখে দিয়ে আসতে হবে। এরপর ভালো করে তাকান,
এই যে বাস্তব গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক আদর্শ আচরণ, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আমার এন্ড থেকে আমি পড়াই ফেলছি। এখন আমাদের কাজ কি? বইটা পড়া। এখন আমাদের কাজ হচ্ছে বইটা পড়া, আর কিছু না। ওকে, আসেন দেখেন আমরা একটু আগে কি বলছি, পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক জেড, জেড ইকুয়াল কি পিভি বাই এনআরটি। পড়ছি নাকি পড়ি নাই? হ্যাঁ ভাই পড়ছি। একটু ভালো করে তাকান। এই যে আরেকটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে ভি রিয়েল বাই ভি আইডিয়াল। মনে আছে? ভি রিয়াল বাই ভি আইডিয়াল মানে আদর্শ অবস্থায়, ভি রিয়েল মানে কি? বাস্তব গ্যাসের আয়তন, বাস্তব আয়তন ডিভাইড বাই আদর্শ আয়তন, রাইট? একটু দেখেন ভালো করে তাকান। যা পড়াচ্ছি ওইটা বইয়ের সাথে আগে মিলাই দিই, যা পড়াচ্ছি ওইটা আগে একটু বইয়ের সাথে মিলাই দিই। দেখেন জেড ইকুয়াল কি ভি রিয়েল বাই ভি আইডিয়াল। জেড ইকুয়াল কি হবে? ভি রিয়েল বাই ভি আইডিয়াল মানে বাস্তব আয়তন আর আদর্শ আয়তনের অনুপাতটা। এবার একটু ভালো করে দেখেন, দেখেন বইয়ের সাথে মিলে কিনা। এই যে দেখেন, এক মোল আদর্শ গ্যাসের বেলায় জেড ইকুয়াল 1 হয়। মিলছে কথা? ওকে। যখন জেড একের চেয়ে বড় হয়, জেড যখন একের চেয়ে বড় হয় তখন আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য হয়, যেমন হাইড্রোজেন, হিলিয়াম। আর যখন জেড একের চেয়ে ছোট হয় তখন কি? বেশি পেষণযোগ্য মানে বেশি সংকোচনশীল হয়, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদি। এই যে এখন আপনাকে এই জায়গা থেকে এই যে পড়ালেখা একটু করতে হবে, একটু ভালো করে দেখবেন। আমরা একটু পরে সিকিউ দেখবো, সমস্যা নেই। মানে এই জায়গার আজকের যে আলোচনাটা, আজকের আলোচনাটা মূলত সৃজনশীলের জন্য। আজকে আলোচনাটা কিসের জন্য? মূলত সৃজনশীলের জন্য। আসেন এখানে মানে আমি একটু বইটা পড়াই দিচ্ছি। দেখেন প্রথম কথা হচ্ছে, আদর্শ গ্যাসের আণবিক গতিতত্ত্ব মতে গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। এটাকে আমরা বলছিলাম নাকি বলি নাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে? আর আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। আমরা কি বলছি নাকি বলি নাই? পড়াইছি নাকি পড়াইনি? পড়াইছি। এবার একটু ভালো করে তাকাই, এগুলো দেখার দরকার নেই। এই যে এই জায়গা থেকে আসলে পড়ালেখা স্টার্ট হবে। এই যে দেখেন, মানে আপনাকে আমি পড়াই দিছি, এখন আপনি কোন জায়গাগুলো লিখবেন, বইয়ের কোন জায়গাগুলো লিখতে হবে। গ্যাসের আয়তন সংশোধন। আয়তন সংশোধন মানে কি আপনি বুঝছেন? যেটা আগে আদর্শ গ্যাসের জন্য ছিল ভি, এটা হয়ে যাবে এখন ভি মাইনাস এনবি। ভি মাইনাস এনবি, দেখেন কি লিখছে। এক্ষেত্রে গ্যাসের আণবিক আয়তন গণ্য করা হয়, তখন মোট আয়তন ভি এর পরিমাণকে সংশোধন করা হয় দৃশ্যত আয়তন ভি থেকে এনবি বাদ দিয়ে, কারণ আদর্শ গ্যাস সমীকরণে মুক্ত চলাচলের জন্য ভি আয়তন ধরা হয়েছে। বাস্তব গ্যাসের জন্য তা সঠিক নয়। একমোল বাস্তব গ্যাসের অণুগুলোর নিজস্ব কার্যকর আয়তন বি ধরে এনমোল গ্যাসের জন্য এনবি, মানে টোটাল এনমোল আছে তাই এনবি, এনবি বাদ দিয়ে বাস্তব গ্যাসের অণুগুলোর চলাচলের মুক্ত স্থান কত হবে? ভি মাইনাস এনবি, মানে ওই যে অ্যাভেলেবেল স্পেস। এখানে বি ধ্রুবক হলো একমোল গ্যাসের আয়তন সংশোধন ফ্যাক্টর। আবার এই যে দেখেন চাপ সংশোধন ফ্যাক্টর। চাপ সংশোধন ফ্যাক্টর মানে ওই যে পি ইকুয়াল কি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এই যে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এনআরটি। এখানে এ আর বি কি? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এ আর বি কি? ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। শেষ। এই যে মানে এতক্ষণ এই যে লাস্ট 40 মিনিট ধরে আমি আপনাকে যা যা পড়াইছি, লাস্ট 40 মিনিট ধরে আমি আপনাকে যা যা পড়াইছি, এইগুলা এখানে বাংলায় লেখা আছে। এখন বাংলায় লেখা থাকলেই তো হবে না। এই যে দেখেন পড়াইছি নাকি পড়াইনি? এগুলা ভাইয়া ধরে ধরে পড়ানো হয়েছে নাকি হয়নি? হ্যাঁ ভাইয়া পড়ানো হয়েছে। এখন কথা ওইটা না, কথা হইল আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করবেন কিভাবে, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যান্সার করবেন কিভাবে, এগুলো পরে ম্যাথ পরে করাবো। ম্যাথ পরে, হ্যাঁ ম্যাথ নিয়ে আপনার টেনশন নেই, এগুলোও পরে। আমরা একটু প্রশ্ন দেখে আসেন, এগুলো পরে, হ্যাঁ এগুলো পরে। ম্যাথ নিয়ে আপনার টেনশন নেই, আমরা একটু প্রশ্ন দেখব। কি প্রশ্ন দেখব? দেখেন প্রশ্ন দেখেন, প্রশ্ন দেখে টাকা দিবেন। এই যে এই প্রশ্নটা দেখেন, প্রশ্ন দেখবেন, বুঝে যাবেন সবকিছু। এখানে বাইরের কোনো পড়ালেখা নেই, পড়া অল্প। বলছে উদ্দীপকের কিউডি রেখাটি কোন শর্তে কিউ আর রেখার মতো হয়? উদ্দীপকের কিউডি রেখাটি, কিউডি রেখা, এটা কি আদর্শ নাকি বাস্তব? উত্তর হচ্ছে ভাইয়া এটা বাস্তব। দেখেন কিউডি, এটা কি আদর্শ নাকি বাস্তব? উত্তর হচ্ছে ভাইয়া বাস্তব। ওকে, কিউডি রেখাটা কোন শর্তে, কিউডি রেখাটি কোন শর্তে কিউ আর রেখার মতো হয়? কিউ আর রেখার মতো হয়। কিউ আর রেখা মানে হচ্ছে আদর্শ গ্যাসের মতো। তার মানে কিউডি কখন কিউ আর এর মতো হয়? 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 মানে বাংলাটা পড়েন,
বাস্তব কখন আদর্শের মতো হয়, বাস্তব কখন আদর্শের মতো হয়। আচ্ছা ভাইয়া একটু পড়াই, খুব মনোযোগ দিবেন, খুবই মনোযোগ দিবেন, সুন্দর করে লিখে রাখেন। ভাইয়া আগে লিখে দিই নিজের মতো করে। বাস্তব যদি আদর্শ আচরণ করতে চায়, বাস্তব যদি আদর্শ আচরণ করতে চায় তখন কি লাগবে? এলপিএইচটি, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, সুপার ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে বারংবার আসে, বারবার আপনাকে পড়াইতে হবে। লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, লো প্রেশার মানে কি? খুবই নিম্ন চাপে একটা গ্যাস আদর্শ আচরণ করতে পারে, খুবই নিম্ন চাপে, এবং দেখা যায় খুবই উচ্চ তাপমাত্রায় একটা গ্যাস আদর্শ আচরণ করতে পারে। তাহলে একটা বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করবে? লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে। আপনাকে যদি বলে আদর্শ গ্যাস কখন বিচ্যুত হবে, বাস্তব হবে? হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার, মানে উল্টাটা হয়ে যাবে। বাট আপনাকে যদি বলে বাস্তব কখন আদর্শের মতো আচরণ করবে? লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে। এবার আসেন, এবার আসেন আমরা এই যে এইখানের পড়ালেখা একটু করি। এখানে দেওয়া আছে দেখেন, এক মোল আদর্শ গ্যাসের জন্য সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, এন ইকুয়াল 1 মানে পিভি ইকুয়াল আরটি। হিলিয়ামের জন্য এইটা। এখন আসেন ভালো করে তাকান, কই কিউডি কই? হ্যাঁ এই যে দেখেন, একইভাবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে গ্যাসের আয়তন খুব বেশি হওয়ায় তুলনামূলকভাবে গ্যাস অণুর নিজস্ব কার্যকর আয়তন বি কে নগণ্য ধরে ভি মাইনাস বি মানে ভি ধরা হয়। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে খুবই নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রা হিলিয়াম গ্যাস আদর্শ আচরণ মানে হিলিয়াম গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। মানে দুইটা শর্ত, শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, আর একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চ তাপমাত্রা আর নিম্নচাপ, দেখেন উচ্চ তাপমাত্রা আর নিম্নচাপ, এটা মেনটেন করতে হবে। মানে এই যে এখানে সুন্দর করে ব্যাখ্যাটা লেখা আছে, কি লেখা আছে দেখেন, উচ্চ তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, স্বাভাবিক। আগুন ধরাই দিছেন, এরা ছুটাছুটি বেশি করবে। আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস পায়, ছুটাছুটি করতেছে ভাই, আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস পাবে। গ্যাসের আয়তন অনেক বেশি বাইরে যায়, তাপমাত্রা বাড়াইলে কি হবে? গ্যাসের আয়তন বেড়ে যাবে। নিম্নচাপে একইভাবে গ্যাসের আয়তন বেশি থাকে। হিলিয়ামের আণবিক ভর কম হওয়ায়, এখানে হিলিয়াম গ্যাসকে নিয়ে আলোচনা করা হয়েছে, হিলিয়ামের আণবিক ভর কম হওয়ায় বৃহৎ আয়তনে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়ে যায়? নগণ্য হয়ে যায়। তার মানে কি? ও আদর্শ আচরণ শুরু করে। দেখেন মিলতেছে না? আন্তঃআণবিক আকর্ষণ বল নগণ্য মানে কি? এটা কার আচরণ? আন্তঃআণবিক আকর্ষণ বল নগণ্য মানে কি? এটা হচ্ছে আদর্শ গ্যাসের আচরণ। তো আন্তঃআণবিক আকর্ষণ বল নগণ্য হয়ে পড়ে, তখন ভ্যান ডের ওয়ালস সমীকরণের এ বাই ভি স্কোয়ার, মানে ওই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ারের মান খুবই কম হয়, এটাকে পি ধরা হয়, মানে এটাকে আদর্শ ধরা হয়, সোজা হিসাব। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ওইখানে আপনার কাজ কি? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও, তাহলেই তো আদর্শ হয়ে যাবে। আদর্শ যখন করবেন তখন পি বানাবেন, ভি বানাবেন। আর যখন এটা বাস্তব হয়ে যাবে তখন আপনি ব্যাখ্যা দিবেন কি কেন এটা বাস্তব হইলো, কারণ পি শুধু পি না, পি এর সাথে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আছে। যাই হোক, আমরা পরে দেখবো। আবার আমি ভালো সৃজনশীল খুঁজতেছি, এখানে ভালো সৃজনশীল নাই, তার মানে পরের দিন আপনার জন্য একদম সৃজনশীল রেডি করে নিয়ে আসবো আর কি, রেডি করে নিয়ে আসবো। তার মানে খুব মনোযোগ দিয়েন। এই যে আমাদের যে কাজ, আমাদের কাজ হচ্ছে আমাদের যে সমীকরণটা আছে, এনআরটি, এখানে এই ক্ষেত্রে এই যে এ কে আমরা কি বলবো, বি কে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো ভ্যান ডের ওয়ালসের ধ্রুবক, ভ্যান ডের ওয়ালস কনস্ট্যান্ট। আর এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা কি আমরা বলতে পারি এটাকে চাপ সংশোধন ফ্যাক্টর। মানে চাপ তো আর চাপ নাই, চাপের সাথে ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনালটা যোগ হয়েছে, এটা চাপ সংশোধন ফ্যাক্টর। আর এই যে ভি মাইনাস এন বি, এটা কি? এটা হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর। ক্লিয়ার বাবা? তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রেখে দেন পড়ালেখা করতে হবে। এই জায়গা থেকে সৃজনশীল আসবে, এই জায়গা থেকে মাস্ট সৃজনশীল আসবে, মানে মাস্ট সৃজনশীল এই জায়গা থেকেই আসবে। আপনাকে দুইটা প্রশ্ন করা হবে, কেন আদর্শ আচরণ থেকে ও বিচ্যুত হইল, অথবা জিজ্ঞাসা করা হবে ও যে বিচ্যুত হয়েছে ও কিভাবে আদর্শ আচরণের মতো করবে। সো এটা আমরা যখন সৃজনশীলের প্র্যাকটিস শিট দিব, সৃজনশীল দেখাবো, তখন দেখতে পাবেন। এখন আমাদের বাকি আছে এই জায়গা থেকে টুকটাক ম্যাথ, ওই ম্যাথগুলো ভাইয়া করাই দিলে আমাদের কাজ শেষ, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার আর কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা ক্লোজ করার চেষ্টা করব সর্বোচ্চ। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।